মেডিকেল ইন্স্যুরেন্স কি? মেডিকেল ইন্স্যুরেন্স কাদের নেওয়া উচিত? মেডিকেল ইন্স্যুরেন্স নেওয়ার কি কোনো সঠিক বয়স আছে? জানতে চাও যে কোনো রকম শারীরিক বিপর্যয়ে পড়লে পরে কিভাবে মেডিকেল ইন্স্যুরেন্স থেকে সাপ্তাহিক বা মাসিক আয় হতে পারে? তাহলে পরে তোমাদেরকে এই ভিডিওটা তো দেখতেই হবে। আমার নাম সুজয়, আমি একজন সেবি অ্যাপ্রুভড অ্যামফি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। তোমরা দেখছো সুজয় ক্রনিকলস। এই চ্যানেলে জেনারেলি খাবার দাবার ভিত্তিক ভিডিওই আসে, তবে ইদানিংকালে এই চ্যানেলের মধ্যে আমি ফিনান্স রিলেটেড ভিডিও পোস্ট করছি। নাও কামিং ব্যাক টু দ্য টপিক ইন হ্যান্ড, মেডিকেল ইন্স্যুরেন্স কি? যেরকম লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে লাইফের এগেনস্টে একটা ইন্স্যুরেন্স, মানে আমাদের যদি কিছু হয়ে যায়, আমাদের যদি প্রাণনাশ ঘটে, তাহলে পরে আমাদের পরিবারের লোকেরা যাতে ভালো থাকে তার জন্য আমরা লাইফ ইন্স্যুরেন্স করি। আমরা যে সাম ইনশিওর্ড করছি সেই টাকার বিনিময়ে আমাদেরকে কিছু বছর গেলে প্রিমিয়াম পে করতে হয়। যদি আমাদের কিছু হয়ে যায় তাহলে পরে আমাদের ফ্যামিলি মেম্বার সেই টাকাটা পেয়ে যায়, অথবা আফটার ম্যাচুরিটি আমরাই সেই সাম ইনশিওরটা পেয়ে যাই। মেডিকেল ইন্স্যুরেন্সও ইজ অলমোস্ট সেম। আমাদের হেলথের এগেনস্টে যে ইন্স্যুরেন্সটা আমরা নিই সেটাকে আমরা হেলথ ইন্স্যুরেন্স বা মেডিকেল ইন্স্যুরেন্স বলি, অনেকে এটাকে মেডিক্লেমও বলে থাকে। তবে এখানে কিন্তু আপন ম্যাচুরিটি কোনো টাকা পাওয়ার কোনো চান্স নেই। মেডিকেল ইন্স্যুরেন্স কাদের নেওয়া উচিত? এটার আনসার প্রচণ্ড সিম্পল। মেডিকেল ইন্স্যুরেন্স প্রত্যেকটা মানুষের দরকার। আজকের দিনে দাঁড়িয়ে খরচাপাতি অ্যাজ ইন হসপিটাল বিলস, ওষুধ, ডাক্তারের খরচ, এগুলো যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যদি কারুর একটা মিডিয়াম থেকে সিরিয়াস কোনো ইলনেস হয়, ফ্যামিলির মধ্যে যদি কোনো একজনেরও কারু হয়, তাহলে পরে সেটা কিন্তু সেই ফ্যামিলিটাকে দেউলিয়া করে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং যাতে আমাদেরকে সেই দুর্দিন না দেখতে হয় তার জন্যই প্রত্যেকটা মানুষের মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখাটা উচিত। এবং মেডিকেল ইন্স্যুরেন্স করার কোনো সঠিক বয়স আছে কি নেই? অফকোর্স আছে। দ্য আর্লিয়ার ইউ ডু দ্য বেটার ইট ইজ ফর ইউ। কারণ যত বয়সকালে তোমরা করবে, তোমাদের সাম ইনশিওর্ডেড এগেনস্টে তোমাদেরকে যে প্রিমিয়ামটা পে করতে হয় সেই পেমেন্টটা কিন্তু বাড়তে থাকে। সুতরাং শুভস্য শীঘ্রম, মানে যত তাড়াতাড়ি তোমরা করবে ততই তোমাদের জন্য ব্যাপারটা কিন্তু বেনিফিশিয়াল হবে। তোমাদের মনের মধ্যে এই প্রশ্নটাও থাকতে পারে, যারা ধরো কর্পোরেট লাইফে এনগেজ হয়েছে তাদেরকে অনেক জায়গা থেকেই, অফিস থেকেই একটা মেডিকেল ইন্স্যুরেন্স করে দেওয়া হয়, তাহলে পরে তাদেরও কি আলাদা করে বাইরে থেকে কোনো মেডিকেল ইন্স্যুরেন্স করা উচিত? এটারও সংক্ষেপে উত্তর হচ্ছে হ্যাঁ, করা উচিত। অফিস থেকে তোমরা যে মেডিকেল ইন্স্যুরেন্সটা পাবে সেগুলোর কিছু বাধ্যবাধকতা থাকে। ধরো তোমরা সেই কোম্পানিটায় রয়েছো, ওয়েল অ্যান্ড গুড। যখন তোমরা কোনো কোম্পানি চেঞ্জ করবে, যদি মাঝখানে একটা 1-1.5 মাসের গ্যাপ পড়ে যায়, তখন তো তোমাকে তোমার এক্স কোম্পানি তো আর কভার করছে না। আর এবং সেই 1-1.5 মাসের মধ্যে তোমার যদি শরীরে কিছু এদিক ওদিক হয়ে যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, তখন সেটার দায়ভার কে নেবে? তোমাকেই নিতে হবে। সুতরাং থার্ড পার্টি মেডিকেল ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা এই ক্ষেত্রে চরম। এবং যাদের ধরো এক্সিস্টিং মেডিকেল ইন্স্যুরেন্স আছেও বা মা বাবা করিয়ে দিয়েছেন, আমি এটা অ্যাড্রেস করছি ইয়াং অডিয়েন্সকে, তাই বলে কিন্তু যারা একটুখানি বয়সে বড় তারা কিন্তু নিজেদেরকে বঞ্চিত ভেবো না। ছোটদেরকে আমি এর জন্য অ্যাড্রেস করছি কারণ তাদের হয়তো মেডিকেল ইন্স্যুরেন্স নাও থাকতে পারে, বড়রা অনেকে করিয়ে থাকতে পারে। কিন্তু আমি সবাইকেই বলছি, যাদের ধরো রয়েছেও, অলওয়েজ লুক ফর টপ আপস। কেননা সাম ইনশিওর্ড আজকের দিনে যত বেশি তত ভালো। প্রিমিয়াম এমন কিছু বাড়ে না, কিন্তু তোমরা সুরক্ষিত থাকবে। তোমরা জানবে যে ধরো এমনও কিছু হতে পারে যে ফিঙ্গার ক্রসড এমন দুর্দিন এলো যে একই সময় ফ্যামিলির 2জন মেম্বার খুব অসুস্থ হয়ে পড়লো, তখন কিন্তু যে সাম ইনশিওরটা তোমরা করেছো দ্যাট ক্যান রান আউট। সেই সময় তোমরা কি করবে? ওর জন্য সাম ইনশিওর একটু বেশি করা উচিত। যদি কারোর কম করা থাকে, আই অ্যাডভাইস যে টপ আপ করিয়ে নাও। এবং হেলথ ইন্স্যুরেন্সেরই আরেকটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি। পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি কি? এটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে একটা ইন্স্যুরেন্স। ধরো কথার কথা বলছি, তোমরা একটা সাম ইনশিওর্ড করেছো, যেরকম ধরো তোমরা নর্মাল লাইফ ইন্স্যুরেন্স অথবা হেলথ ইন্স্যুরেন্সে করো। ঈশ্বর না করুক তোমাদের প্রাণনাশ হয়েছে, সেই ক্ষেত্রে যে সাম ইনশিওরটা তোমাদের রয়েছে সেটা কিন্তু তোমাদের নমিনি ফ্যামিলি মেম্বার কিন্তু পুরোপুরি পেয়ে যাবে। সেকেন্ড, ধরো তোমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু তোমরা জীবিত আছো, কিন্তু তোমাদের পার্মানেন্ট কোনো ডিসেবিলিটি হয়ে গেল, দৃষ্টিশক্তি চলে যেতে পারে, হয়তো দুটো পা কেটে বাদ চলে যেতে পারে, দুটো হাত কেটে বাদ চলে যেতে পারে। সেই সময় তো তোমরা সাধারণ মানুষ যেরকমভাবে মানে কর্ম করতে পারবে তোমরা তো পারবে না। সেই ক্ষেত্রেও কিন্তু 100% রিকভারি এই টাইপের পলিসিগুলো করে থাকে। মানে সাম ইনশিওর্ডের 100% তোমরা পেয়ে যাবে। যদি 50 লাখের করে থাকো 50 লাখ, যদি 10 লাখের করে থাকো 10 লাখ। আমি উদাহরণস্বরূপ বলছি। কিছু হয় পার্মানেন্ট পার্শিয়াল ডিসেবিলিটি, মানে ধরো তোমাদের একটা চোখ চলে যাচ্ছে, ধরো হাতের আঙুল কিছু কেটে বাদ পড়ে যেতে পারে, হয়তো পায়ের কিছু আঙুল কেটে বাদ চলে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা কিন্তু পুরোপুরি সাম ইনশিওরের টাকাটা পাবে না, কিন্তু প্রি এগ্রিড একটা পার্সেন্টেজ যে সাম ইনশিওর তোমরা করেছো তার কিন্তু একটা পোর্শন বা একটা হেলদি
মানে পার্সেন্টেজ তোমরা কিন্তু পাবে, দ্যাট ইজ প্রি অ্যাগ্রিড। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা কিনা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, সেটা হচ্ছে যে ধরো তোমাদের একটা কোনো সিরিয়াস ইলনেস হয়েছে, ডাক্তার বুদ্ধি সব করে নিয়েছো, হসপিটাল সব হয়ে গেছে, তারপর তোমরা বাড়িতে এসেছো, কিন্তু ডক্টর তোমাদেরকে অ্যাডভাইস করেছেন 1 মাস বা 2 মাস বা 1.5 মাস বেড রেস্ট নিতে। বেশিরভাগ সময় কিন্তু মানে সিকলিপ টিকলিপ নিয়ে পরেও দেখবে যে পুরোপুরি ব্যাপারটা কভার হচ্ছে না, তখন কিন্তু যে আজকালকার দিনে যে বেসরকারি সংস্থাগুলো আছে তারা কিন্তু তোমার স্যালারি থেকে টাকা কাটতে শুরু করবে। তো এবার তুমি যদি ফ্যামিলির ব্রেড উইনার হও, তুমি যদি মেন আর্নিং মেম্বারটা হও, তাহলে পরে তোমার তো মানে সেটা বললে চলবে না। তোমার ফ্যামিলি থাকবে, তোমার মা বাবা তোমার ওপর ডিপেন্ডেন্ট থাকতে পারেন, বাড়িতে কোনো ছোটো ভাই বোন তোমার ওপর ডিপেন্ডেন্ট থাকতে পারেন, তুমি যদি বিবাহিত হও তোমার স্ত্রী থাকবে, বউ বাচ্চা থাকবে, তারাও তোমার ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতেই পারে। তো সেক্ষেত্রে কিন্তু এরকম টাইপের ইন্স্যুরেন্সগুলো খুব কাজে আসে, বিকজ এখানেও প্রি অ্যাগ্রিড একটা অ্যামাউন্ট তোমরা পাবে প্রত্যেক সপ্তাহে বা মাসে। আমি কথা বলছি, ধরো 1% অফ দ্য সাম ইনশোর্ড। এবারে যদি তোমরা 50 লাখ টাকার একটা পিএপি করিয়ে রাখো, মানে পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি, তাহলে পরে 50 লাখে 1% কত হবে, ধরো 50,000 টাকা। 50,000 টাকা তোমরা কিন্তু মাস গেলে পেতে পারো। আমি কথা বলছি, এগুলো প্রি অ্যাগ্রিড হয়। যদি তোমরা 10 লাখেরই করাও, 10 লাখেরও 1% 10,000, খুব একটা কম নয়। যদি তোমাদের সঙ্গে এরকম এগ্রিমেন্ট থেকে থাকে যে 10,000 করে তুমি মাস গেলে পাবে, অথবা ধরো সপ্তাহে পেলে বা 2 সপ্তাহে একবার পেলে, সেটাও কিন্তু মন্দ না, সংসারটা তোমার স্মুথলি চলতে থাকবে। তো এর জন্য পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসির গুরুত্ব অপরিসীম। তারপরেও ধরো আমি কথা বলছি যে শরীর খারাপ হলো, ডাক্তারের কাছে গেলে, তোমরা হসপিটালাইজড হলে, হ্যাঁ একটা রুম রেন্ট, একটা বেডের খরচ, তারপর যদি কোনো রকম সিরিয়াস কিছু হয় আইসিইউতে নিয়ে যেতে হলো, এগুলোর তো বিপুল খরচ। মানে আমি আবারও বলছি, মানে খুব সাধারণ থেকে সাধারণ যদি কারো ধরো ডেঙ্গুও হয়, তাদেরকে অনেক রকম মানে ফিয়ে করতে হয় আর কি, মানে প্লেটলেটস কমে যায়, আইসিইউতে নিতে হয়, ফিভার প্রচণ্ড বেড়ে যায়। সেখানেও দেখা গেছে যে মানে পুরো ট্রিটমেন্টের শেষে একটা যে বিল আসছে, মোটামুটি একটা ভালো হসপিটাল বা নার্সিংহোমেও ওই মানে ধরো অ্যাপ্রক্সিমেটলি 5 লাখ টাকার মতো চলে আসে। এবারে 5 লাখ টাকা কয়জনের পক্ষে চট করে মানে বার করে দেওয়া সম্ভব বলো তো? হয় তাদেরকে এফডি ভাঙতে হবে বা কিছু করতে হবে, অনেকে গয়না বন্ধক রাখে, অনেকে গয়না বিক্রি করে। তো এই দিনটা তুমি কেন দেখবে? যত তোমাদের বয়স কম, যেরকম বললাম, তখন যদি তোমরা হেলথ ইন্স্যুরেন্সটা করিয়ে নাও, তোমাদের সাম ইনশোর্ডেড এগেনস্টে যে পার্সেন্টেজটা পে করতে হবে অ্যানুয়ালি মাস গেলে না, দ্যাট ইজ নেগলিজেবল, দ্যাট ইজ লাইক পিনাটস। হয়তো বছর গেলে পরে তোমাদের হয়তো একটা আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি 5-6 হাজার টাকার মতো একটা হয়তো তোমাকে প্রিমিয়াম পে করতে হলো বছরে। সেটাকে অনেকে মান্থলি করে নিতে পারে, অনেকে সেটাকে সেমি অ্যানুয়ালি করে, অনেকে অ্যানুয়ালি করে। এটা মানে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। তো হ্যাঁ, মানে আমি জেনারেলি চ্যানেল ইনভেস্টমেন্ট নিয়ে বলে থাকি। ইনভেস্টমেন্ট করার কারণটা কি সেটাও আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য। মেডিকেল ইন্স্যুরেন্সের পারপাস কিন্তু সেম, আমাদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, আমাদের কাছের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের পরিবারও সুরক্ষিত থাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমি যে কথাবার্তাগুলো বললাম সেগুলো বিচার করো। এবং যদি মনে করো যে আমার থ্রু দিয়ে কোনো রকম ইনভেস্টমেন্ট তোমরা করতে চাও, অথবা আমার থ্রু দিয়ে কোনো রকম ইন্স্যুরেন্স তোমরা পারচেস করতে চাও, ফিল ফ্রি টু ড্রপ ইউর নাম্বার ইন মাই ইমেল, যেটা কিনা ডেসক্রিপশন বক্সে তোমরা নিচে পেয়ে যাবে, sujoychronicles@gmail.com। সেখানে তোমরা তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিলে আই উইল গেট ব্যাক টু ইউ গাইস। ডোন্ট ওয়ারি, আমার সঙ্গে কনসালটেশনে কোনো চার্জ নেই। ফোনে কথা বলতে পারো, দেখা করে কথা বলতে পারো। আর এখনকার মতো নমস্কার।